বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15ই মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আমাদের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নের প্রথমটা দেখেন, 6-এর ক। এখানে আলোচনা করেছে আপিল কি। মেমোরান্ডাম অফ আপিল বলতে কি বোঝেন? আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন। আগে এতটুকু আলোচনা করি, তার আগে আমার জানা দরকার আপিল কি। দেখেন, আমরা দেওয়ানি কার্যবিধি পড়ছি। এই দেওয়ানি কার্যবিধিতে একটা মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, তারপরে হলো সমন, তারপরে হলো লিখিত জবাব। লিখিত জবাবের পর ওই মামলাটা যায় এডিআরে। এডিআর ব্যর্থ হইলে যায় ইস্যু গঠনে। ইস্যু গঠনের পর 30 ধারা। 30 ধারার পরে সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং, মানে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ 120 দিনের মধ্যে। চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হলে চূড়ান্ত শুনানি 120 কার্যদিবসের মধ্যে। এরপর অধিকতর চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক, রায়, ডিক্রি, তারপরে গিয়ে হচ্ছে কি আপিল। ঠিক আছে, এখন নর্মালি আমরা জানি যে দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, শেষ হচ্ছে ডিক্রি প্রদানের মাধ্যমে। বাট দেওয়ানি মামলার একটা ধারাবাহিক পর্যায় হিসেবে বিবেচনা করা হয় আপিল। যদিও দেওয়ানি মামলা শুরু হচ্ছে আরজির মাধ্যমে, শেষ হচ্ছে কিসের মাধ্যমে? ডিক্রি। কিন্তু আপিলকে ডিক্রির পরের ধাপ হিসেবে বিবেচনা করা হয়। কেন? কারণ আপিল হচ্ছে একটা কায়েমি অধিকার। কায়েমি অধিকার কি? কায়েমি অধিকার হলো যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। তাহলে একজন ব্যক্তি হেরে গেলেই অথবা সংক্ষুব্ধ হলেই সে কি করতে পারবে? আপিল করতে পারবে। এজন্য আমরা একটু পরেই পাবানি যে আপিল হচ্ছে দেওয়ানি মামলার ধারাবাহিক পর্যায়। সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে আলোচনা করুন। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে যদিও মনে হয় যে আপিল একটা মামলা শেষ হওয়ার পরে করে, কিন্তু বাস্তবে ধরে নেওয়া হয় আপিলও হচ্ছে ওই মামলার একটা কি অংশ। বুঝতে পারছেন? এখন আমাদের দেওয়ানি কার্যবিধি বলেন, ফৌজদারি কার্যবিধি বলেন, কোথাও কিন্তু ভাই আপিলের কোনো সংজ্ঞা দেয় নাই। তা আপিলের সংজ্ঞা আমি কিভাবে লিখব? আপিল লিখবেন যে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে যদি কেউ ওই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন বা সংশোধনের জন্য উচ্চ আদালতে আবেদন করে, তারাই কি বলে? আপিল। তাহলে আমি আপিল করব সর্বদা কোথায়? উচ্চ আদালতে। কিসের জন্য? নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে, অ্যাগ্রিভড হয়ে কি চাচ্ছি? ওই আদালতের সিদ্ধান্ত বাতিল চাচ্ছি, অথবা কি পরিবর্তন চাচ্ছি বা সংশোধন চাচ্ছি। সংক্ষুব্ধর অন্য ওয়ার্ড আসলে অত ভালো হয় না। সংক্ষুব্ধ মানে কি? মানে এই যে সন্তুষ্ট না, অসন্তুষ্ট। সংক্ষুব্ধর আর এক বাংলা হয় অসন্তুষ্ট। অসন্তুষ্ট হয়ে সংক্ষুব্ধ, অ্যাগ্রিভড। তো ওইটার আসলে ওই বাংলা সংক্ষুব্ধই অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর যদি বলেন অসন্তুষ্ট, জি হ্যাঁ, সংক্ষুব্ধ আপনার পড়তেই হবে। তো সেক্ষেত্রে আপনার আপিল হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি করতে পারে। এখন কথা হলো যে আপিল আদালত দেওয়ানি কার্যবিধিতে কয়টা? দেওয়ানি আপিল খুব সহজ। দেওয়ানি আপিল দুই আদালতে করা যায়। ওই যে আমরা এখতিয়ারের সময় পড়ছিলাম, মনে আছে কিনা? একটা হলো 5 কোটি টাকা পর্যন্ত হইলে আপিল করতে হবে জেলা আদালতে, 5 কোটি টাকার বেশি হইলে আপিল করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। আর কথা হলো যে ডিক্রির বিরুদ্ধে আপিল। ডিক্রির বিরুদ্ধে আপিল সাধারণত সবসময়ই হয়, কিছু ক্ষেত্রে করা যায় না, সেটা আমরা সামনে গিয়ে জানবো। আর আদেশের বিরুদ্ধে যে আপিল, আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করেছে 43 আদেশে আর 104 ধারায়। তো এখন আমরা এই জায়গায় দেখেন আপিল কি, মেমোরান্ডাম অফ আপিল বলতে কি বুঝেন? মেমোরান্ডাম অফ আপিল দেখছেন? দেখেন, মূল মামলা করে আরজির মাধ্যমে। মূল মামলা যেটার মাধ্যমে করে কি বলে? আরজি। আর বিবাদী যেটা জমা দেয় আরজির প্রেক্ষিতে সেটাই কি বলে? লিখিত জবাব। আপিল যেটার মাধ্যমে করে এটাকে বলে মেমোরান্ডাম অফ আপিল। মূল মামলা করলে হতো আরজি, আর আপিল করলে হবে কি? মেমোরান্ডাম অফ আপিল। কোর্টে বলে মেমো, যাই বলবেন যে আপিলের মেমো। আর মেমোর পূর্ণরূপ কি? মেমোরান্ডাম। আর মেমোরান্ডামের বাংলা হলো স্মারকলিপি। কি বলেন? স্মারকলিপি। তাহলে আপিল করে কিসের মাধ্যমে? মেমোরান্ডামের মাধ্যমে। আর এই যে বলছে যে আপিল আদালতের ক্ষমতা, আপিল আদালতের ক্ষমতা আমরা দেখবো। আপিল আদালত অ্যাকচুয়ালি যা খুশি তাই
করতে পারে, যা খুশি তাই মানে উনি নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখতে পারে, বাতিল করতে পারে, সংশোধন করতে পারে, মানে উনি সর্বময় ক্ষমতার অধিকারী, উনি যে কোনো আদেশ দিতে পারে। এই হলো সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা আসল উত্তরে আসেন। ভূমিকা দেখেন, আপিল হলো একটি কায়েমি অধিকার। দেখছেন, কায়েমি অধিকার মানে কি? যে অধিকার থেকে কাউরে বঞ্চিত করা যাবে না। এই যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যদি এটা সরকারি রাস্তা, নিষিদ্ধ এলাকা না হয়, এই রাস্তা দিয়ে হাঁটা আমার কি অধিকার? কায়েমি অধিকার। কেউ আমার এই জায়গা থেকে যদি কেউ হাঁটতে নিষেধ করে, তার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো। অর্থাৎ এই অধিকার থেকে মকদ্দমার কোনো পক্ষকে কখনো বঞ্চিত করা যায় না। দেওয়ানি কার্যবিধিতে আপিলের কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই। তবে উচ্চ আদালতের নজির অনুযায়ী আপিল বলতে বোঝায়, আন্ডারলাইন করবেন, উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের প্রদত্ত রায়, ডিক্রি বা আদেশের ভুল ত্রুটি সংশোধন করা। এখন আপনি কি এই লাইন মুখস্থ করবেন? আমি যদি বোকা শোকা হন তাহলে মুখস্থ করবেন। বলবেন যে আপিল বলতে বোঝায় নিম্ন আদালতের রায়, ডিক্রি বা আদেশে বাতিল, পরিবর্তন বা সংশোধন বোঝায়। জি। দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করবেন 96 থেকে 112 ধারা এবং 41 থেকে 45 আদেশ পর্যন্ত আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আপিল সম্পর্কে আলোচনা করছে 96 থেকে কত? 112। আর ধারা কত? 41 থেকে 45। যে কোনো প্রশ্নে চেষ্টা করবেন আগে 2-4 কথা এমনি লেখার মতো। ভূমিকা টাইটেল দেন বা না দেন, এমনি 2-4 কথা, বেশি না। আবার একেবারে লিখতে গিয়ে যেন আবার ওই খাজনা আসতে বাজনা যেন আবার বেশি না হয়, মানে দেখা গেল ভূমিকা বড় হয়ে গেছে, মূল উত্তর ছোট হয়ে গেছে, এরকমের দরকার নাই। এমনি 2-4 কথা একটু বলে নিতে হবে। এখনো চলেছেন আপিল। দেখেন, আপিল হলো এই যে আপিল, আপনারা যেটা লেখার সময় আমি যেটা অধিকাংশ দেখি, এই আপিল দেখছেন, এই ভূমিকার যে প্যারা আর আপিলের প্যারা, দুইটা প্যারা না? দুইটা প্যারা একটু আলাদা না? আলাদা কি শনাক্ত করা যায়? শনাক্ত করা যায়। আর আমি যদি একেবারে গা ঘেসে ঘেসে লিখি, তাহলে তো শনাক্ত করা যাবে না। সেই জন্য একটু, যখন আপনি প্যারা দুইটা লিখবেন, তখন একটার সাথে আর একটা যাতে শনাক্ত করা যায়, এই জন্য একটু 2-1 লাইন কি দিবেন, স্পেস দিবেন। আর আপিলের নিচে একটু আন্ডারলাইন করে দিবেন, ভূমিকার নিচে একটু আন্ডারলাইন করেন। অবশ্যই কালো কালি, অন্য কোনো কালি ব্যবহারের প্রয়োজন নেই। আপিল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা। বিচারিক নজির অনুযায়ী আপিল হলো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপিল আদালতে দাখিলকৃত কোনো আবেদন, যেখানে আপিলকারী নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত বাতিল, পরিবর্তন বা সংশোধনের করার আবেদন করে। এখন আমরা চলে আসি, কে আপিল করতে পারে, কে আপিল দায়ের করতে পারে। দেখেন, আমাদের প্রশ্নে জানতে চাইছে আপিল কি, আপিল আদালতের ক্ষমতা। এখন কে আপিল দায়ের করতে পারে, কোথায় আপিল করা যায়, এগুলো কিন্তু চাই নাই, এগুলা চাই নাই। বাট না চাক, সবসময় সব জিনিস চাওয়া লাগবে না। আনুষঙ্গিক কিছু বিষয় আছে যেগুলো আপনার উত্তরে অলঙ্কৃত করে, যে যা চাইছি যদি শুধু সেটাই যদি দেয়, তাহলে তো আপনার উত্তরের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হলো না। দেখেন, আর যা চাইছে শুধুমাত্র সেরে দেবো কখন? যখন আমার হাতে একেবারে সময় নাই, যখন আমি পারি না, যখন আমি দেয়ালে পিঠ থেকে গেছে, তখন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার হাতে একটু সময় আছে, ততক্ষণ পর্যন্ত যা চাইছে হুবহু তাই না লিখে এক্সট্রা আমি ওই জায়গা কিছু দেওয়ার কি করব, চেষ্টা করব। আচ্ছা দেখেন, যে আপিল দায়ের করতে পারে, কে আপিল দায়ের করতে পারে, তা দেওয়ানি কার্যবিধি 96 ধারায় কিছুই বলা হয় নাই। 96 ধারা যদি আপনি তল্লাশি করেন, ওখানে বলে নাই কে আপিল করতে পারে। তবে বিচারিক নজির অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ আপিল করতে পারে। কে কে দেখেন, মোকদ্দমার সংশ্লিষ্ট পক্ষ, বৈধ প্রতিনিধি বা আদালতের ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ। সংশ্লিষ্ট পক্ষ মানে কে? বাদী অথবা বিবাদী। বৈধ প্রতিনিধি মানে কে? বাদী মারা গেলে তার সন্তান সন্ততি। আদালতের ডিক্রি দ্বারা, যে আদালতের ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ। আচ্ছা, 2 নম্বর দেখেন, মকদ্দমার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে অথবা আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এটা হলো 3 নম্বর। দেখেন, ও আদালতের, যদি কেউ আদালতের রায় বা ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ হয়, তার ওই মামলার পক্ষ হওয়া লাগে না, সেও আপিল করতে পারে। ধরেন মামলা চলতেছে আমার, ধরেন ওই রথিনার হোসেন মোল্লার মধ্যে, এখন ওনাদের মামলায় ডিক্রি বা আদেশ হয়েছে, এই ডিক্রি বা আদেশ দ্বারা আমি সংক্ষুব্ধ, আমি কিন্তু ওই মামলার পক্ষ না, কিন্তু ওনাদের ডিক্রি বা আদেশ দ্বারা আমি পার্সোনালি ক্ষতিগ্রস্ত হয়েছি,
তাহলে আমি কি আপিল করতে পারবো? বলেন। অবশ্যই পারবো। আপিল করতে হলে যে আমার বাদী বিবাদী হওয়া লাগবে এমন কোনো কথা নাই। এই যে 3 নাম্বার, আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত হলেই হবে। কোনটা ভাই? হ্যাঁ, ওটা হতে পারে যে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছে একজন, দেখা গেল স্থায়ী নিষেধাজ্ঞা চাইছে, ওই জায়গা যে মামলার যে তফসিল, ওই জায়গায় আমার জমির কথাও লেখছে, ওই জায়গা তো আমার জমির কথা লেখার কথা না, এরকম হতে পারে। চলে আসি আমরা যেখানে আপিল দায়ের করা যায়। দেওয়ানি মকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অধীন আপিল করা যায় হাইকোর্ট বিভাগে, আর একটা হলো কি জেলা জজ আদালতে। মকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার বেশি হলে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে, আর মূল্যমান 5 কোটি টাকার কম বা আপিল করতে হবে কোথায়? জেলা জজ আদালতে। এটা হলো দেওয়ানি আদালত আইন 1887 এর কত ধারা? 21 ধারা। এখন আমরা চলে এসে দেখেন মেমোরান্ডাম অফ আপিল। মেমোরান্ডাম অফ আপিল, যে দরখাস্তের মাধ্যমে একটা জফলা বেশি হয়ে গেছে, যে দরখাস্তের মাধ্যমে আপিল দায়ের করা হয় তাকে মেমোরান্ডাম অফ আপিল বা আপিলের স্মারকলিপি বলে। 4127 এক বিধিতে বলা হয়েছে প্রত্যেকটি আপিলের স্মারকলিপি আকারে অর্থাৎ মেমোরান্ডাম অফ আপিল আকারে দায়ের করতে হবে। কি আকারে দায়ের করতে হবে? মেমোরান্ডাম অফ আপিল। এটার বাংলা কি? স্মারকলিপি। মেমোরান্ডাম অফ আপিলের শর্তসমূহ নিম্নরূপ। এখন এই জায়গা নরমালি মেমোরান্ডাম অফ আপিলে কি দেওয়া লাগে? আমি কমন সেন্স অ্যাপ্লাই করি, আমি আপিল করতেছি, আমি একটা আদেশের বিরুদ্ধে বা ডিক্রির বিরুদ্ধে আপিল করতেছি, তাহলে কোন আদেশ এবং ডিক্রির বিরুদ্ধে আপিল করলাম তার সৈমর্গিত কি দেওয়া লাগবে? নকল দেওয়া লাগবে। এবং কোন কোন পয়েন্টে আমি আপিল করতেছি সেই হেতুবাদ সমূহ জায়গা কি লিখতে হবে। কোন কোন ডকুমেন্টের উপরে আমি আপিলটা করতেছি সেই ডকুমেন্টগুলো এই জায়গা কি করতে হবে। এই তো এইগুলো লিখলেই তো হয়ে যাবে। যে দেখেন, আপিলের স্মারকলিপি আপিলকারী বা তার উকিল কর্তৃক স্বাক্ষরিত হইতে হবে। এটা আন্ডারলাইন করেন, আপিলকারী বা তার উকিল, আপিলকারী বা তার উকিল। এটা যদিও আমরা প্রিলিতে ভালোভাবে পড়ছি। একটা জিনিস এখানে দেখেন, যদি মূল মামলা হতো তাহলে আরজিতে স্বাক্ষর করে উকিলও করে পক্ষও করে, কিন্তু আপিলে করে হয় আপিলকারী অথবা উকিল। বুঝতে পারছেন? এবং এটা বাধ্যতামূলক। তার মানে প্রিলির জন্য এটা গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আরজি হইলে 2 জনই, আর আপিল হলে কয়জন? একজন, হয় উকিল বা তার আপিলকারী। তারপরে দেখেন, তাহলে আপনি যখন পড়বেন আপনি মনে মনে এইভাবে গাঁথবেন যে দরখাস্তের মাধ্যমে আপিল করা হয় তারে আপিলের স্মারকলিপি বলে। বা আপনি যদি আরো এক লাইন যোগ করতে চান যে মূল মামলা করে আরজির মাধ্যমে, আর যে দরখাস্তের মাধ্যমে আপিল করা হয় তারে কি বলে? আপিলের স্মারকলিপি বা মেমোরান্ডাম অফ আপিল। আপিলের স্মারকলিপি সম্পর্কে 4127 বলা হয়েছে, আপিলের স্মারকলিপিতে নিম্নলিখিত বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকতে হবে। এই যে, তাহলে আমরা প্রথমে পেলাম যে আপিলকারী বা তার উকিল কর্তৃক স্বাক্ষরিত হইতে হবে। 2 নাম্বার, আপিলের স্মারকলিপিতে যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই ডিক্রির বলতে পারেন আপত্তি সমূহ। কোন ডিক্রির মধ্যে আপনি আপিলটা করছেন সেটার কি থাকবে? আপত্তি। তারপরে আপিলের স্মারকলিপির সাথে একটি ওকালতনামা দাখিল করতে হবে। এটা তো কমন সেন্স। আপনি যদি উকিলের যদি আন্ডারলাইন করেন আইনজীবী আপিল দায়ের করে। এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন উদয় হতে পারে যে স্যার আইনজীবী ছাড়া কি আর কেউ আপিল করতে পারে? অবশ্যই পারে। আইনজীবী ছাড়া আপিল কেন? আইনজীবী ছাড়া কোনো ব্যক্তি তার নিজের মামলা নিজেও চালাইতে পারে, তাতে সে উকিল হোক বা না হোক। আমাদের দেওয়ানি কার্যবিধি 3 আদেশে বলছে, 3 আদেশ। একটা দেওয়ানি মামলা 3 ভাবে চালানো যায়। আবেদনকারী নিজে চালাইতে পারে, তার প্রতিনিধির মাধ্যমে চালাইতে পারে, প্লিডার বা উকিলের মাধ্যমে চালাইতে পারে। আমার ইউটিউবের এক স্টুডেন্টই আছে, আমি আগেও আপনাদের বলছি, সুভাষিস চক্রবর্তী, খুলনা বাড়ি। ওনার মামলা নিজে চালায়, কোনো উকিল নাই। কারণ তার দেওয়ানি মামলা 8-10টা না 10-15টা চলে। এত উকিল সাহেবের টাকা উনি কোন জায়গা থেকে দেবে? ওনার টাকা পয়সা নাই। এই যে লেকচার দেখে আর উনি ওনার মামলা যাই একা একা চালায়, এবং ওই জায়গায় যে যুগ্ম জেলা জজ আছে সে বরং ওনার মামলা আগ্রহর সহিত শোনে।
যে তো ব্যতিক্রম একটা পাওয়া গেছে। নর্মালি কেউ উকিল সাহেবের পিস করে আর উনি চেষ্টা করতেছেন আর মামলা নিজে নিজে পরিচালনা। তারপরে দেখেন, যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিক্রি বা রায়ের সত্যায়িত কপি দিতে হবে। মানে আমি কিসের বিরুদ্ধে আপিল করলাম সেটা তো আমার দেখানো লাগবে, এ হলো কথা। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপিলের স্মারকলিপির সাথে কি কি, আপিলের স্মারকলিপি কি এবং আপিলের স্মারকলিপির সাথে কি কি দিতে হয়। এখন আমরা চলে আসি আসল জায়গায়। দেখেন আপিল আদালতের ক্ষমতা ও কার্যাবলী। যদি আপনাদের যার জটিল লাগে সে আপিলার ডিক্রিজারি বাদ দিবেন, কিন্তু সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকারে আমরা যখন পড়ব সুনির্দিষ্ট কিছু বাদ দেওয়া যাবে না। আপনার যদি কি বলছি, যদি কঠিন লাগে তাহলে আপিলার কি বাদ দিতে হবে, ডিক্রিজারি বাদ দিতে পারেন, তবে সেক্ষেত্রে এসআর অ্যাক্টের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আচ্ছা দেখেন, আর আমরা বাদের প্রশ্ন কেন করব, আপাতত রিডিং করবেন, যা চোখের সামনে আসে লিখবেন। ওই যে মানে বাস্তার সময় হয় না যে বলছে যে ডাক্তার আপনার মুখে রুচি নাই, কিন্তু ডাক্তার বলছে বাস্তিলি খাইতে হবে, খাইতে হবে মানে তোমার মুখে ভালো লাগুক বা না লাগুক এক ধার দিয়ে চোখ বন্ধ করে চাপাই দিতে হবে। তা আপনার তো পাস করতে হবে, এই যে চাপানোর সময় আছে, ঠিক আছে। এই যে দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর আন্ডারলাইন করবেন 107 ধারায় আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। দেখেন, ফৌজদারি কার্যবিধিতে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছিল 423 ধারায়, আর দেওয়ানিতে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করেছে 107 ধারায়। এই ধারা অনুযায়ী আপিল আদালতের নিম্নোক্ত ক্ষমতা থাকবে কি কি দেখেন। মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা। কোনো আপিল আদালত কোনো মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, মানে নিম্ন আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল করছে আপিল আদালতে, তাহলে আপিল আদালতের মামলাটা একেবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দিবে। পাশে দেখেন, চূড়ান্তভাবে যে নিষ্পত্তি করে এটা বিস্তারিত ব্যাখ্যা করছে অর্ডার 41 রুল 24। 41 মানে হলো মাঝে যে এল দেখছেন, এল মানে হলো 50, আর এল এর বাম পাশে এক্স মানে হলো 10 মাইনাস কত 40, আর এল এর ডান পাশে 1 মানে কত 41। তাহলে আপিল আদালত কোন মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, যেটা আলোচনা করছে বিস্তারিত কোথায় 41-24 বিধি। তারপরে দেখেন, মোকদ্দমা আন্ডারলাইন করেন পুনর্বিচারের জন্য পাঠানো। পুনর্বিচার এটার বলা হলো রিমান্ড, আসতেছি পরে। এটা বলছে 41-27 কত 23। এখন এভাবে বলতে পারেন, স্যার আমি করলাম আপিলে, উনি আবার পুনর্বিচারে পাঠাবে কেন? উনি তো নিষ্পত্তি করবে চূড়ান্ত ভাবে, তাই না? আমি একজনের কাছে নালিশ করলাম, তাহলে সে সেটা মীমাংসা করে দেবে, কিন্তু সে আবার সেটা আবার যে জায়গা থেকে নালিশ করছিলাম ওই আদালতে আবার ফেরত পাঠাইতে পারে। কখন পারে আমরা বিস্তারিত জানবো, বাট এটা আলোচনা করছে 41-27 কত 23 বিধি। বিচার্য বিষয় গঠন ও সেগুলো বিচারের জন্য প্রেরণ। সাধারণত বিচার্য বিষয় গঠন বা ইস্যু গঠন করে কি আদালত, বিচারিক আদালত। কিন্তু আপিল আদালত যদি মনে করে যে এই বিষয়ে বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল কিন্তু কোনো আদালত করে নাই, তাহলে উনি অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করে বা নতুন বিচার্য বিষয় গঠন করে সেগুলো বিচারের জন্য পাঠাতে পারে। 41-27 বিধি 25। অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ বা গ্রহণের নির্দেশ প্রদান 41-27 বিধি 27। সাধারণত সাক্ষ্য গ্রহণ করার কথা বিচারিক আদালতে, কিন্তু আপিল আদালত যদি মনে করে যে অমুক ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল কিন্তু বিচারিক আদালত সেটা করে নাই, সেই ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণেরও আদেশ দিতে পারে 41-27 বিধি কত 27। আপনার এই জিনিসগুলার চেষ্টা করবেন রেফারেন্সগুলো দেওয়ার। আপনি উত্তর ছোট লেখেন কিন্তু এই আইনের রেফারেন্সের জন্য কমতি না হয়। যে আপিল আদালতের ক্ষমতা 107, চূড়ান্তভাবে নিষ্পত্তি করে 41-24, ফেরত পাঠাইতে পারে 23, বিচার্য বিষয় গঠন করে প্রেরণ করতে পারে 25, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বিধিগত 27। না যা আছে তাই দিবেন, ওরম দিবেন কেন? আচ্ছা দেখেন,
আমার তো মনে হয় না যে আপনার মনে থাকে না। আপনার এতটা মনে থাকে আর এই মনে থাকবে না, আমার বিশ্বাস হয় না। দেখেন ক নাম্বারে দেখেন, কথা বলছে মকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা। উপরে যে চারটা পড়লাম এই চারটাতে এখন আমরা কি ব্যাখ্যা করব। দেখেন রুল 41 অর্ডার 41 রুল 24 অনুযায়ী আপিল আদালত মকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে। আপিলের সিদ্ধান্তের মাধ্যমে মূল মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে, এটাই আপিল আদালতের উদ্দেশ্য। আমি আপিল কেন করি? আমি তো আপিল করি যে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি সংক্ষুব্ধ, এটা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হোক। কোথায়? আপিলে। চূড়ান্ত নিষ্পত্তি বলতে মকদ্দমা সংশ্লিষ্ট বিষয় ও আইনগত প্রশ্নগুলির উপর চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা। আপিল আদালতকে এরূপ চূড়ান্ত নিষ্পত্তি করতে হলে মেমোতে আপিল দায়ের করার যেসব কারণ উল্লেখ করা হয়েছে সেগুলো, উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ, উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা ও বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তবে আপিল আদালত কর্তৃক আন্ডারলাইন করবেন, তৃতীয় কোনো বিষয় নিজ উদ্যোগে বিবেচনায় নিতে পারবে না। মানে ওনার কাছে আপিলে উত্থাপন করে নাই এমন কোনো বিষয় উনি নিজে নিজে সলভ করতে যাবে না। তাহলে এখানে উত্তর লেখার যে টেকনিক, আপনি বলবেন যে আপিল আদালতে আপিল করলে আপিল চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে 41 আদেশের 24 বিধিতে। তাহলে আপিল আদালতে আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালত নিম্ন আদালতের ডিক্রি বা রায়, তারপরে উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক সব কিছু বিবেচনা করে উনি ওই বিষয়টাকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে। তবে যে সকল বিষয় আপিলে উল্লেখ করা হয়নি এরকম কোনো বিষয় উনি নিজ উদ্যোগে নিষ্পত্তি করবেন। অর্থাৎ আপিল কখনো সুমোটো হতে পারে না। সুমোটো শব্দের অর্থ হলো স্বপ্রণোদিত হয়ে। স্বপ্রণোদিত হয়ে রিভিশন হয়, কিন্তু স্বপ্রণোদিত হয়ে আপিল হয় না। আপিল অবশ্যই কাউকে আদালতের কাছে দায়ের করতে হবে। বুঝছেন? এই রহিম সাহেব গতকাল আসেন নাই কা? আচ্ছা দেখেন, আমরা চলে আসি মকদ্দমা পুনর্বিচারের জন্য ফেরত পাঠানো। পুনর্বিচারের জন্য পাঠানো, আপিল করেছি কোথায়? জেলা জজ বা হাইকোর্ট। ওই জেলা জজ আবার হাইকোর্ট ওই মামলা পাঠাই দিছে বিচারিক আদালতে। এই যে ফেরত পাঠানো এরে বলে রিমান্ড। আমরা নর্মালি রিমান্ড বলতে জানি পুলিশ ধরে নিয়ে অত্যাচার করছে, আইসক্রিম ডিম থেরাপি দিছে, এটা হলো রিমান্ড নাকি? কিন্তু রিমান্ড মানে কিন্তু অ্যাকচুয়ালি ফেরত পাঠানো। ফেরত পাঠানো কি? পুলিশ যখন বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, পুলিশ আসামিদের চালান দিছে ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট পাঠায় দিছে কারাগারে। তাহলে পুলিশ চাচ্ছে যে আমার আসামিরে আবার ফেরত দেওয়া হোক, আমি আরো তদন্ত করতে চাই, ফেরত। তখন ওই কারাগার থেকে আসামি ফেরত পাঠায় পুলিশের কাছে, এটা রিমান্ড, পুলিশ রিমান্ড। বুঝছেন? এই জায়গায় আসামি ফেরত পাঠায়। আর দেওয়ানিতে মামলা আপিল করছি কোথায়? আপিল আদালতে। এখন আপিল আদালত আবার ওই মামলা ফেরত পাঠাইছে বিচারিক আদালতে, যে তুমি এটা বিচার আবার করো। এই যে এই জায়গায় ফেরত পাঠাইছে আসামি না, এই জায়গায় ফেরত পাঠাইছে কি? মামলা। মামলা ফেরত পাঠাইছে, তাহলে এটা হলো মামলার রিমান্ড। বুঝছেন? কারো যদি প্রেমিকা ফেরত আসে, প্রেমিকার রিমান্ড। ওয়াইফ ফেরত আসলে ওয়াইফের রিমান্ড। এই যে আমাদের গোপালগঞ্জ বারের নেতা কর্মীরা আছে, একবার আওয়ামী লীগের বিএনপিতে যায়, বিএনপিতে আবার আওয়ামী লীগে আসে পিঠ বাঁচানোর জন্য, এদের হচ্ছে দলীয় রিমান্ড। এক জায়গা থেকে আরেক জায়গা ফেরত আসে। বুঝতে পারছেন? যারা এই যে আমার স্টুডেন্ট অন্য জায়গায় পড়ে আবার আমার কাছে আবার ফেরত আসছেন, এটা হলো স্টুডেন্টের রিমান্ড। বোঝা গেল? তাহলে রিমান্ড মানে হলো কি? কি ফেরত পাঠানো। আচ্ছা, তাহলে এখন শুনেন, এখন কথা হলো যে স্যার আমি এই প্রশ্নগুলো আপনার এখন উদ্ভব হবে না, মানে আপনার প্রশ্ন আমি করি, আমি উত্তর দিই। কারণ আপনি যখন পড়তে যাবেন তখন এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে জাগবে যে আমি তো আপিল আদালতের কাছে আপিল করলাম, উনি নিষ্পত্তি করবে, উনি আবার ফেরত পাঠানোর কাজ কি? যা করার তো উনিই করতে পারে, এটা হয় না? কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে আসলে ওই সকল ক্ষেত্রে কিছু করা যায় না। কেমনে? আমি একটা উদাহরণ দিই। ধরেন কোন মামলা যখন প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়, প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি কি? ধরেন আমি বলি
যে শিল্পী বিশ্বাস উনি একটা মামলা করছে, মামলা করার পরে 2 তারিখ পরে ওনার আর্জি খারিজ করে দিছে। আর্জি খারিজ কেন করছে? বলছে এই মামলায় কজ অফ অ্যাকশন নাই, বা এই মামলা আইন দ্বারা তামাদি দ্বারা বাড়িত। এখন ওই মামলায় তো বিচার্য বিষয় গঠন সাক্ষ্য টাক্ষ্য কিছুই হয় নাই, মামলা শুরুতেই কি করে দিছে, খারিজ করে দিছে। এখন আরজি খারিজ একটা কি ডিক্রি, এখন আরজি খারিজ ডিক্রি, শিল্পী বিশ্বাস সংক্ষুব্ধ হয়ে আপিল করছে আপিল আদালতে। আমরা জানি আরজি খারিজের বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। আপিল করলাম, কারণ আপিল আদালত শুনে মূলে দেখলো যে না, এর তো কারণ আছে, আর মামলা যথাযথ সময়ের মধ্যেই দায়ের করছে। শিল্পী বিশ্বাসে বললো যে ঠিক আছে, আরজি খারিজের নিম্ন আদালতে যে ডিক্রি আছে বাতিল করে দিলাম, তাহলে তোমার আরজি কি থাকবে, বহাল থাকবে। বহাল থাকবে, কিন্তু ওই মামলার বিচার টিচার কি কিছু হয়েছে, কিছুই তো হয় নাই। তাহলে উনি কি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করবে? তখন উনি ওই মামলাটা বিচারিক আদালতে কি ফেরত পাঠাই দিতে, তুমি আবার বিচার টিচার। বুঝতে পারছেন? জি হ্যাঁ জি। তো তাহলে যদি কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয় এবং সেটার বিরুদ্ধে আপিলও করা হয়েছে, তখন ওই আপিলের আদালত যৌক্তিক মনে করলে ওই মামলাটা ওই বিচারিক আদালতে পুনরায় বিচারের জন্য ফেরত পাঠাতে পারে। আর এই যে পুনরায় বিচারে ফেরত পাঠানো হলো, এটারই বলে কি, রিমান্ড। বুঝছেন? হ্যাঁ পারে। রতিন সাহেব সেই জায়গায় আসতেছি। ওই যে উনি ওই যে গেল, শিল্পী বিশ্বাস গেল, উনি এত ঘাটের জল খেয়ে এসে আজকে বলতেছে এতদিনই বুঝলাম রিমান্ড। তো আপনারা পরীক্ষার্থীদের রিমান্ড, উনি রতিন সাহেব যে প্রশ্ন করছে ওটা দারুণ প্রশ্ন, ওটার উত্তরে পরে আসতেছি। বাট আপাতত আমরা বুঝলাম যে যদি কোনো মামলা কিভাবে নিষ্পত্তি হয়, প্রাথমিকভাবে নিষ্পত্তি হয় এবং সেটার সেই আদেশের বিরুদ্ধে যদি আপিল করে বা ডিক্রির বিরুদ্ধে যদি আপিল করে, তাহলে আপিল আদালত ওই আদেশ বা ডিক্রি বাতিল করে ওই মামলা আবার বিচারিক আদালতে ফেরত পাঠাবে। এই যে একটু পড়ি দেখেন, ধরেন উনি আসুক, একটু ধৈর্য ধারণ করি। দেখেন, ওয়ার্ডার 41 রুল 23 এর মধ্যে উল্লেখিত অবস্থার প্রেক্ষিতে বা অন্য কোনো সঙ্গত কারণে আপিল নিষ্পত্তি না করে আপিল আদালত মামলাটি আন্ডারলাইন করেন বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। পাইছেন? রুল 23 এর মধ্যে উল্লেখ করা হয়েছে, বিচারিক আদালত কর্তৃক যদি একটি মাত্র, আন্ডারলাইন করেন, প্রাথমিক বিষয়ের উপর, কিসের উপরে, প্রাথমিক বিষয়ের উপর মামলা নিষ্পত্তি করা হয়ে থাকে এবং ওই বিষয়ের উপর আপিল আদালত ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সংশ্লিষ্ট ডিক্রি বাতিল করে আপিল আদালত মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান সহ পুনরায় কি কি বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতে হবে সেই বিষয়ে নির্দেশ প্রদান করবে। আর এই যে একটু এখানে একটু লেখেন, এই মামলা ফেরত পাঠানোকে রিমান্ড বলে। এখানে একটু নিচে লিখে দেন, মামলা ফেরত পাঠানোকে রিমান্ড বলে। জি ভাই, আপনিও বুঝতেন না আগে? আপিল ফেরত পাঠানোকে রিমান্ড বলে, মামলা ফেরত পাঠানোকে কি বলে, রিমান্ড। এখন রিমান্ডের বিরুদ্ধে আবার প্রতিকার, এখন আমি যা বলছি এই কথাও আপনি জায়গায় লিখতে পারেন, যে উদাহরণ দিয়ে লিখতে পারেন যে ধরা যাক একটা মামলা করছে, মামলা করার পর তার আর্জিটা খারিজ করে দিছে। আর্জি খারিজের পরে সে আর্জি খারিজ করছে তো প্রাথমিক পর্যায়ে, আর্জি খারিজে ওই মামলায় তো ইস্যু গঠন টঠন কিছুই হয় নাই, তাহলে বাদী তো আর্জি খারিজের বিরুদ্ধে আপিল করতে পারে, আপিল করছে। আপিল করার পর আপিল আদালত আর্জি খারিজের ডিক্রিটা বাতিল করে দিয়ে এখন ওই মামলায় তো বিচার টিচার কিছুই হয় নাই, তখন আপিল আদালত ওই মামলা আবার বিচারিক আদালতে কি ফেরত পাঠাইছে, এরাই বলে রিমান্ড। আচ্ছা, প্রতিকার দেখেন, 23 বিধির অধীন আপিল আদালত মকদ্দমায় পুনর্বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ 43 আদেশের 1 বিধির অধীন উচ্চ আদালতে বিবিধ আপিল করতে পারে। বিবিধ আপিল, আপনারা অনেকে আপিল আর বিবিধ আপিলের পার্থক্য বুঝেন না। ডিক্রির বিরুদ্ধে আপিল করলে ওই জায়গায় শুধু আপিল লেখা থাকে, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে লেখা থাকে বিবিধ আপিল বা মিসেলিনিয়াস আপিল। ডিক্রির বিরুদ্ধে আপিল করলে শুধু আপিল, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে মিসেলিনিয়াস আপিল বা
বিবিধ আপিল। ডিক্রির বিরুদ্ধে আপিল করলে ওটারে শুধুই আপিল বলে। আসছেন কেউ? হ্যালো, না দরজা তো আটকানো। ডিক্রির বিরুদ্ধে আপিল করলে আপিলই বলে শুধু, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে বিবিধ আপিল বলে। তপন বলেন, তপন কি বলবেন বলেন। আনমিউট করে দিছি, বলেন তপন সাহেব। হ্যাঁ তপন বলেন। যে আপিল আপিল রিমান্ডে পাঠাচ্ছে ওটার বিরুদ্ধে সংক্ষুব্ধ শোনা যায় না, একটু ভালোভাবে বলেন তপন সাহেব। স্যার ওই যে ফেরত পাঠানোর আদেশের বিরুদ্ধে আপিল করবে স্যার, বিবিধ আপিল করবে স্যার। বিবিধ আপিলটা কোন জায়গায় করবে স্যার? আপনার অর্ধেক শুনি অর্ধেক শুনি না। হ্যালো, হ্যাঁ এবার বলেন। হ্যালো, আচ্ছা আপনার প্রশ্নটা একটু হ্যাঁ বলেন বলেন। আপনি কি আপিলটা কোন জায়গায় করবে স্যার? অন্য কেউ কি বুঝছেন ওনার প্রশ্ন? বুঝলে আমার একটু বলেন তো, আমি তো শুনতে পারি না ঠিক মতো। আপনারা শুনছেন কিনা অনলাইনে অন্য যারা আছেন? বলছে স্যার বিবিধ আপিল, বলছে কোথায় করবে? বিবিধ আপিল কোথায় করবে তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেওয়ানিতে আপিল দুই জায়গায় করা যায়। যদি মামলার মূল্যমান বা ওই যে আদেশের বিরুদ্ধে বিবিধ আপিলটা করবে ওই মামলার মূল্যমান যদি 5 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে জেলা জজ আদালতে, যদি 5 কোটি টাকার বেশি হয় তাহলে হাইকোর্ট বিভাগে। একই থিওরি, আপিল ডিক্রির ক্ষেত্রেও যা, আদেশের ক্ষেত্রেও তাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যে কথা বললাম যে রিমান্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল। রিমান্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষে মানে রিমান্ডে পাঠাইছেন, এই রিমান্ডে পাঠাইলে উনি আসলে দেখা গেল বাদী সংক্ষুব্ধ বা বিবাদী সংক্ষুব্ধ, যে কেন রিমান্ডে পাঠালো, ওনার কাছে আনছি উনি যা খুশি তাই করুক, ওই বিচারকের কাছে আবার ফেরত পাঠাইছে কেন, এরকম যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে তার প্রতিকার আবার কি? আপিল। ওই আদেশ হলো একটা আপিলযোগ্য আদেশ। আচ্ছা, বুঝেন নাই বোধহয়, আমি বলি শুনেন। ধরেন আমারে আমারে সহকারী জজ আরজি খারিজ করছে, এখন আমি এই আরজি খারিজের বিরুদ্ধে আপিল করছি জেলা জজের কাছে। জেলা জজ ওই মামলা আবার রিমান্ডে পাঠাইছে, এখন জেলা জজের আদেশের বিরুদ্ধে আমি সংক্ষুব্ধ, যা করার আপনি করেন, আবার ওই ওনার কাছে পাঠানোর দরকার কি? তখন জেলা জজের এই আদেশ আবার আপিলযোগ্য আদেশ, ওই আদেশের বিরুদ্ধে আমি আবার আপিল করবো কোথায়? হাইকোর্টে। বুঝছেন? আচ্ছা, গতে আসেন 3 নাম্বার, বিচার্য বিষয় গঠন এবং সেগুলো বিচারের জন্য প্রেরণ। অর্ডার 41 রুল কত? 25। রথিন সাহেব একটু আগে একটা প্রশ্ন করছে, স্যার কোন মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি ছাড়া এমনি কি রিমান্ডে পাঠাইতে পারে না? যে মামলা সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে বা যে মামলা ডিক্রিও হয়ে গেছে। পারে ভাই, খুবই পারে। ধরেন কোন মামলার একেবারে ডিক্রি হয়েছে, মানে ওর বিচার প্রপার ওয়েতে হয়েছে, যা যা সাক্ষ্য গ্রহণ সবকিছুই ঠিকঠাক হয়েছে, হবার পরে আপিল করছে। আপিল করার পরে এখন আপিল আদালতের মনে হয়েছে যে অমুক অমুক বিষয় একটা বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল, কিন্তু বিচারিক আদালত করে নাই। বিচারিক আদালত করে নাই, তাহলে সেই ক্ষেত্রে উনি নতুন করে বিচার্য বিষয় গঠন করে দিছে। এখন বিচার্য বিষয় গঠন করলে ওটার আবার বিচার হতে হয়, সাক্ষ্য গ্রহণ এই সেই অনেক কিছু সবকিছু করা লাগে। এখন আপিল আদালতের তো অত সময় নাই, তখন উনি জাস্ট বিচার্য বিষয় গঠনটা কইরা আবার ফেরত আবার রিমান্ডে পাঠাইছে, ওইটা আবার বিচার করো। 41 আদেশের 25। এখন তাহলে আবার আপনাদের পাল্টা প্রশ্ন, স্যার তাহলে রিমান্ড তো 23-এও আছে 25-এও আছে,
রিমান্ডটা 23-ও আছে, 25-ও আছে। 23-এর রিমান্ডটা সাধারণত যে ক্ষেত্রে কোনো মামলা নিষ্পত্তি হয়েছে প্রিলিমিনারি পয়েন্টে, আর যদি কোনো মামলা ঠিকঠাক ভাবে বিচার হয়েছে তারপরে আপিল করছে কিন্তু তবু আদালতের মনে হচ্ছে যে এই মামলায় ফেরত পাঠানো দরকার, ওই যে বিচার্য বিষয় গঠনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হলো কত, 25। দেখেন ধরেন প্রশ্ন করেন, ভারতী বলবেন স্যার, প্রশ্ন শুনি না, বলেন স্যার। এই যে মামলায় চূড়ান্ত বিচার হয়ে গেছে, চূড়ান্ত বিচার হয়ে যাওয়ার পরে উনি আবার আপিল আদালত আবার নিম্ন আদালতে ফাটাইছে, অর্থাৎ যে আদালতে বিচার হয়েছে সেই আদালতে ফাটাইছে। মানে নিম্ন আদালত কি ওই যে মামলা বিচার হয়েছে ওই মামলা গ্রহণ করতে বাধ্য? অবশ্যই বাধ্য। তো যে মামলা তো আমি একবার বিচার করে দিছি। ও যদি বাধ্য না হয় ও কার অধীনস্থ? আপনার জেলা আদালত এবং হাইকোর্টের অধীনস্থ। বাধ্য, জি, যার জন্য উনি করতে বাধ্য আর কি। হাইকোর্টের অধীনস্থ যত নিম্ন আদালত আছে সবাই হাইকোর্টের কথা শুনতে বাধ্য। জেলা জজের যত নিচের আদালত আছে জেলা জজের কথা শুনতে বাধ্য। আর আরিফ সাহেব তো আসে নাই, জোর জোর দিয়ে যদি বলতে হয় তাহলে বাধ্য। তাই আসেন, তাহলে দেখেন অর্ডার 41 রুল 25 অনুযায়ী আপিল আদালত বিচার্য বিষয় গঠন করে তা বিচারের জন্য ফেরত পাঠাতে পারে। দেখছেন, বিচারিক আদালত বিচার্য বিষয় গঠন করা থেকে বা বিচার করা থেকে বিরত থাকলে আপিল আদালত যদি মনে করে, দেখছেন মানে উনি বিচারিক আদালত একটা বিষয় বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল উনি করেনি, বা বিচার করা থেকে বিরত থাকলে আপিল আদালত যদি মনে করে যে মকদ্দমার সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় বিচার্য বিষয় গঠন করা দরকার, তখন আপিল আদালত ওইরূপ বিচার্য বিষয় গঠন করে বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। তাহলে এটাও রিমান্ড, ওইটাও রিমান্ড, বাট ওই 23-এর রিমান্ডের বিরুদ্ধে আপিল করা যায়, 25-এর রিমান্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। 41-23 একটু আগে বললাম না, ওই রিমান্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে, আপিল করতে পারে, কিন্তু এই 25-এর রিমান্ডের বিরুদ্ধে আপিল করতে পারে না। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন আমি নিচে থার্ড ব্র্যাকেটে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিছি যে বিধি 23 এবং 25-এর মধ্যে পার্থক্য। 23 বিধি প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে কোনো মকদ্দমা প্রাথমিক বিষয় নিষ্পত্তি করা হয়েছে এবং আপিলে ডিক্রিটি পরিবর্তন করা হয়েছে, সেক্ষেত্রে আদালত মকদ্দমাটি ফেরত পাঠাতে পারে এবং একই সাথে উক্ত মকদ্দমায় কোনো ইস্যু বা ইস্যু সমূহের বিচার করবে সেটা নির্দেশনা দিতে পারে। অন্যদিকে 25 বিধির অধীন আপিল আদালত কোনো নির্দিষ্ট ইস্যু গঠন করতে পারে এবং সেটার বিচারের জন্য আদালতে প্রেরণ করতে পারে। 23-এর যে ফেরত পাঠাইলে ওই জায়গায় উনি কিন্তু কোনো ইস্যু টিস্যু গঠন করেন, কিন্তু 25-এ হলে উনি কি গঠন করে, ইস্যু গঠন করে। এই ক্ষেত্রে নিম্ন আদালত শুধুমাত্র উক্ত বিচার্য বিষয়টি নিষ্পত্তি করবে, সম্পূর্ণ মকদ্দমাটি পুনরায় বিচার করবে না। এই ক্ষেত্রে ওই যে শুধু যেটা ইস্যু গঠন করছে ওইটুকু বিচার করবে, পুরো মামলা না। ধন্যবাদ। ইস্যু কি? ইস্যুটা হলো কোন মামলায় যে আর জানিয়ে বিচার করে, কোন মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, ইস্যু। ধরেন কোন মামলায় একাধিক ইস্যু থাকে, বাদী দাবি করছে যে বিবাদী তারা বেদখল করছে, এটা একটা ইস্যু। বিবাদী এসে বলতেছে যে রনার এই মামলার রেস জুডিকেটা দ্বারা বাড়িত, এটা একটা ইস্যু। তাহলে এই মামলার ইস্যু কয়টা? 2টা। আরো ইস্যু থাকতে পারে, বলতে পারে এটা তামাদি দ্বারা বাড়িত, ইস্যু কয়টা? 3টা। বাদী বলতেছে যে তোর কাছে দখল তো পাই, মধ্যবর্তী মুনাফাও পাই, আর একটা ইস্যু। বুঝছেন? তাহলে কোন মামলায় হ্যাঁ অপরপক্ষ অস্বীকার করবে, এটারই বলে কি, ইস্যু। আর ফৌজদারিতে বলে চার্জ, ফৌজদারিতে বলে চার্জ। ওই যে চার্জ গঠনের সময় বলে যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ, এটা চার্জ। এই কোন শোনা আসছেন নাকি? হ্যাঁ আসছে, দেখছেন? আচ্ছা আমরা পরবর্তী জায়গায় চলে আসি, আসেন। রক্তিম নাকি? দেখেন, অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ বা গ্রহণের নির্দেশ প্রদান। সর্বশেষ যে আপিল আদালতের ক্ষমতাটা, এই জায়গা বলছে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ বা গ্রহণের নির্দেশ প্রদান। ভাই সাক্ষ্য গ্রহণ করার দায়িত্ব কার?
কোন আদালতের? বিচারিক আদালতের। এখন আপিল আদালতে আপিল করছে, আপিল করার পরে দেখলো যে বিচারিক আদালতে এই জায়গা গুরুতর ভুল করছে। PW1, PW2, PW3 এদের সাক্ষ্য গ্রহণ করছে, কিন্তু PW4, 5 এদের সাক্ষ্য গ্রহণ করে নাই। বা বিচারিক আদালতের ভুল না করলেও আপিল আদালতের কাছে মনে হয়েছে নতুন করে অমুক অমুক অমুকের সাক্ষ্য গ্রহণ করা দরকার। এই ক্ষেত্রে আপিল আদালত স্বয়ং নিজে সাক্ষ্য গ্রহণ করতে পারে, অথবা বিচারিক আদালতে বলতে পারে যে তুমি সাক্ষ্য গ্রহণ করে আবার আমার কাছে পাঠাও। এই হলো আপনার অতিরিক্ত সাক্ষ্য। হ্যাঁ, হাইকোর্ট নিজ আপিল আদালত মানে কি, সেটা তো জেলা আদালত হতে পারে, হাইকোর্ট বিভাগ হতে পারে। তিনি স্বয়ং সাক্ষ্য গ্রহণ করতে পারে অথবা সাক্ষ্য গ্রহণের জন্য পাঠাতে পারে। এই দেখেন, আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা 107 ধারায় দেওয়া হয়েছে। কোন কোন প্রেক্ষাপটে আপিল হয়ে গেছে, আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে তা 41 আদেশের 27 বিধিতে বলা হয়েছে। 41 আদেশের 27 বিধি অনুযায়ী পক্ষগণ অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে চাইলে আপিল আদালতের আবেদনের মাধ্যমে অনুমতি নিতে হবে। আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য আবেদন পাওয়ার পর নিম্নোক্ত বিষয় সন্তুষ্ট হলে আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। কোন কোন পর্যায়ে দেখেন, বিচারিক আদালত এমন কোন সাক্ষ্য গ্রহণ করতে অস্বীকার করেছে যা গ্রহণ করা তার কি ছিল, উচিত ছিল। আর যেসব সাক্ষ্য নেওয়া আপিল আদালত উপযুক্ত বলে মনে করে। আর একটা হলে রায় প্রদানের সুবিধা। প্রতিকার দেখেন আমি প্রতিকারটা হলো খুব ইজি। সেটা হলো যে আপিল আদালতের মধ্যে ক্ষমতা আছে কয়টা? 4টা। ওই যে নিষ্পত্তি করতে পারে চূড়ান্ত ভাবে, রিমান্ডে পাঠাতে পারে, বিচার্য বিষয় গঠন করে কি করতে পারে, ফেরত পাঠাইতে পারে। আর একটা হলো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। তাহলে এই 4টার মধ্যে শুধু 41 আদেশের 23 বিধি যেটা, এটার বিরুদ্ধে আপিল করা যায়, এটা একটা আপিলযোগ্য আদেশ। আর বাদ বাকি গুলোর বিরুদ্ধে আপিল করা যায় না, এটার বিরুদ্ধে কি করা যায়, রিভিশন করা যায়। আপনাদের যে কোনো প্রশ্ন এই জায়গা যারা আছেন পড়ানোর সময় হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে যে এই প্রশ্ন করলে স্যার কি ভাববেন বা অন্যরা হাসাহাসি করবেন, দরকার নাই অন্যরা কি ভাবুক, দরকার নাই। আপনি বুঝতে আসছেন, আপনি জিজ্ঞেস করবেন যে স্যার এটা আমি বুঝতেছি না। দেখেন প্রতিকার, দেখেন আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের কোনো আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের কোনো আদেশ আপিলযোগ্য না, কিন্তু এই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। উপযুক্ত ক্ষমতা ছাড়াও ধারা 107-2 ধারা অনুযায়ী মূল এখতিয়ার সম্পন্ন আদালতের মকদ্দমার বিষয়ের উপর যে ক্ষমতা এবং কর্তব্য আছে, আপিল আদালতের এইরূপ ক্ষমতা ও কর্তব্য থাকবে। দেখছেন, মানে মূল আদালতে যা যা থাকবে আপিল আদালতেরও কি সেই ক্ষমতা। ওয়ার্ডার 41 রুল 5 অনুযায়ী আপিল চলাকালীন সময় ডিক্রি জারি স্থগিত রাখতে পারে। রুল 12A অনুযায়ী আপিল মুলতবি করতে পারে। শেষের 2 লাইন না দিলেও হবে, বাট অ্যাকচুয়ালি আপিল আদালতের ক্ষমতা কয়টা? তাইলে 4টা। কোন মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে 24 বিধি নাকি, পুনর্বিচারে ফেরত পাঠাইতে পারে 23, বিচার্য বিষয় গঠন করে ফেরত পাঠাইতে পারে 25, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে 27। এবার আমরা আবার একেবারে শুরুর প্রশ্নটা পড়ব। দেখেন প্রশ্ন, ছয়ের ক, আপিল কি? মেমোরান্ডাম অফ আপিল বলতে কি বুঝেন? পাইছি। আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন, পাইছি। পরেরটা দেখেন, কখন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজ করতে পারে এবং কখন একটি আপিল একতরফা ভাবে শুনতে পারে। আর জিজ্ঞেস করছে যে তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ আর আপিল একতরফা আদেশ সরাসরি রদের বিধানসমূহ কি কি, একটুকু আমরা পড়ব। আসেন, একটু 2 মিনিটের বিরতি, তারপর শুরু করবো ইনশাল্লাহ। প্রশ্ন হলো যে কখন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজ করতে পারে। বলতেন তো তদবিরের অভাবে, তদবিরের আর একটা বাংলা লেখেন পদক্ষেপ বা স্টেপ, ইংরেজিতে বলে স্টেপ নাই, পদক্ষেপ নাই, লেখেন পদক্ষেপ বা স্টেপ। এই শুনেন,
তদবির মানে আপনারা অনেকে ভাবতে পারেন যে ওই পেশকার সাহেবরে টাকা পয়সা দেয় নাই বা বেঞ্চ অফিসাররে টাকা পয়সা দেয় নাই, এই কারণে মনে হয় আপিল খারিজ করে দিছে। তদবির মানে তা না। তদবির মানে হলো আপিল করছিলেন, করার পরে আপনি অনুপস্থিত ছিলেন, মানে আপনি উপস্থিত হন না, এবং অনুপস্থিত থাকলে যে সময়ের আবেদন করতে হয় সেটাও কি করেন নাই। আবার আপিল জারির জন্য যে টাকা পয়সার দরকার, নোটিশ প্রসেস ফির দরকার, সেটাও আপনি দেন নাই। তাহলে এই ক্ষেত্রে আপিল খারিজ করতে পারে কোন কোন ক্ষেত্রে, এটা জানতে চাইছে। আর হলো আপিল একতরফা নিষ্পত্তি। এখন শুনেন, আমি সবসময় বলি যে মূল মামলার সাথে আপিল হলো তুলনা করে পড়তে হয়। মূল মামলা খারিজ করেছিলাম 9 আদেশে, মূল মামলা খারিজ করেছিলাম 9 আদেশে, 4টা বিধিতে খারিজ হয়, 2, 3, 5, 8। মূল মামলায় বাদী প্রসেস ফি দেয় নাই, খারিজ 2 বিধি। মূল মামলায় শুনানির দিন বাদী বিবাদী কেউ আসে নাই, খারিজ 3 বিধি। মূল মামলায় সমন বিনা জারিতে ফেরত আসছে, 30 দিনের মধ্যে পদক্ষেপ নেয় নাই, খারিজ 5 বিধি। মূল মামলায় বিবাদী আসছে, বাদী আসে নাই, খারিজ কত বিধি? 8 বিধি। বুঝছেন? তাহলে মূল মামলা যেরকম খারিজ হয় বাদীর ত্রুটির কারণে, আপিল খারিজ হয় আপিলকারীর ত্রুটির কারণে। আর একটা কথা বলে রাখি, বলা হয় নাই, এটা জানা দরকার। মূল মামলা যিনি মামলা করেন তারে বলে বাদী, যার বিরুদ্ধে মামলা করে তারে বলে বিবাদী, যিনি আপিল করে তারে বলে আপিলকারী বা অ্যাপিলেন্ট, আপিলকারী বা অ্যাপিলেন্ট, যার বিরুদ্ধে আপিল করে তারা বলে প্রতিবাদী বা রেসপন্ডেন্ট, প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। ইংরেজিতে বলে রেসপন্ডেন্ট, বাংলায় বলে প্রতিবাদী। এই প্রতিবাদী মানে এই না যে অন্যায়ের বিরুদ্ধে দেখা গেল আনিস নায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যাই এই লাফালাফি করে বসে, এই প্রতিবাদী না। এই প্রতিবাদী মানে হলো আপিলের প্রতিপক্ষ। তো এখন আমরা দেখি যে আপিল কখন কখন খারিজ হয়। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুসারে আপিল আদালত তদবিরের অভাবে নিম্নোক্ত ক্ষেত্রে আপিল খারিজ করতে পারে। অর্ডার 41 রুল 11(2) এবং 17(1). যদি আপনার সাবসেকশন মনে না থাকে তাহলে 11 আর 17 লিখবেন। 11(2) আর কত? 17(1) অনুসারে আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে আপিলকারী উপস্থিত না হলে, মানে যেদিন আপিল শুনানি করার কথা সেই দিন আপিলকারী আসে নাই। বলেন তো 9 আদেশের কত বিধির মতো এই দুইটা বিধি? 8 আর কত? 8 আর 3। 9 আদেশের 3-এ বাদী বিবাদী কেউ আসে নাই, আর 8-এ হলো বিবাদী আসছে, বাদী আসে নাই। ঠিক আছে? তাহলে ওই 3 আর 8-এর মতো হলো 11(2) আর 17(1). তাহলে আপিলকারী যদি অনুপস্থিত থাকে তাহলে আপিল খারিজ করতেছে 11(2) আর কত? 17(1). তারপরে দেখেন অর্ডার 41 রুল 18 এর অধীন আন্ডারলাইন করবেন, নোটিশ জারির খরচ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়। মূল মামলায় দেয় সমন, আপিলে দেয় কি? নোটিশ। নোটিশ জারির খরচ যদি ঠিকঠাক সময় না দেয়, প্রতিবাদীকে নোটিশ দেওয়া না হলে, তাহলে এটা হলো 9 আদেশের 2 বিধির মতো। 9 আদেশের 2 বিধির মতো। তাহলে 11(2), 17(1)-এ খারিজ হচ্ছে কেন ভাই? আপিলকারী অনুপস্থিত। আর 18-তে খারিজ হচ্ছে কেন? নোটিশ দেয় নাই। আচ্ছা দেখেন, তারপরে দেখেন অর্ডার 41 রুল 15(a) অনুসারে হাইকোর্ট বিভাগ আপিল গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী আপিল পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে বা তদবির করতে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগ আপিল খারিজ করে দিতে পারে। আপনি হাইকোর্টে আপিল করছেন, করার পরে হাইকোর্টে কোনো পদক্ষেপ কোনো সময় নেন নাই, তাহলে আপিল খারিজ করে দিবে কত? 15(a). বুঝছেন? তাহলে 11(2), 17(1) আপিলকারী অনুপস্থিত, 18 বিধি নোটিশ জারি খরচ দেয় নাই, আর 15(a) হাইকোর্টে আপিল করেছিল, তদবির করে নাই। এই তদবির মানে কি? টাকা পয়সা দেওয়া। এই তদবির মানে কি? আপিলের একতরফা শুনানি। দেখেন, মূল মামলায় বাদী আসছে, বিবাদী আসে নাই, সমন ঠিকঠাক ভাবে জারি হলে একতরফা ডিক্রি দেয়, আর আপিলে হবে একতরফা নিষ্পত্তি বা একতরফা শুনানি। 41 আদেশের 17(2) অনুযায়ী আপিলের শুনানির দিন আন্ডারলাইন করেন, আপিলকারী হাজির হলেও প্রতিবাদী অনুপস্থিত। এক্ষেত্রে আপিলটির আন্ডারলাইন করেন একতরফা শুনানি হবে। যিনি আপিল করছে তিনি আসছেন, যার বিরুদ্ধে আপিল করছে তিনি আসেন নাই। অর্থাৎ আপিল শুনানির দিন প্রতিবাদী হাজির না হলে আপিলের কি হবে? একতরফা শুনানি। তাহলে মূল মামলায় হচ্ছে 9 আদেশের কত বিধি? 6 এর মতো। 9 আদেশের 6। বুঝছেন?
তাহলে মূল মামলা হয় মামলা খারিজ, একতরফা ডিক্লিয়ার। এখানে হচ্ছে আপিল খারিজ, একতরফা শুনানি। এখন তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ এবং আপিলের একতরফা আদেশ সরাসরি রদের বিধানসমূহ কি কি? আপিল যদি খারিজ হয় তাহলে আপিলকারীর কি কি প্রতিকার আছে, আর আপিল যদি একতরফা শুনানি হয় তাহলে প্রতিবাদীর কি কি প্রতিকার আছে, এই দুইটা জিনিস আমরা আলোচনা করব। আপিল খারিজ হলে সংক্ষুব্ধ কে বলেন? আপিল খারিজ হলে সংক্ষুব্ধ কে? আপিলকারী। তাহলে আপিলকারীর এই জায়গায় প্রতিকার আছে 41/19 আর 19 ক। কত বলেন? 41/19 আর 19 ক। আপিল যদি একতরফা নিষ্পত্তি শুনানি হয় তাহলে সংক্ষুব্ধ কে? প্রতিবাদী। প্রতিবাদীর প্রতিকার আছে 41/21 আর 21 ক। 21 আর মূল মামলায় মামলা খারিজ হলে বাদীর প্রতিকার ছিল 9 আর 9 ক। 9 আদেশের 9 আর 9 ক। বিবাদীর প্রতিকার ছিল কত? 13 আর 13 ক। তাহলে এই জায়গায় আপিল খারিজ হলে আপিলকারীর প্রতিকার 19 আর 19 ক, আর প্রতিবাদীর প্রতিকার কত? 21 আর 21 ক। এখন এই কারণে বলি যে মূল মামলা 9 আদেশ যদি ভালোভাবে পড়েন, যে জায়গা ক আছে সে জায়গা টাকার একটা ব্যাপার সেবার আছে নাকি? আছে না? তাহলে এই জায়গাও মনে রাখবেন 19 আর 19 ক। 19 কতে টাকার একটা ব্যাপার সেবার আছে। 21 আর 21 কর মধ্যে কোনটা টাকার ব্যাপার সেবার আছে? 21 ক। সো একটু পড়ি দেখেন। আসেন, আপিল খারিজের আদেশ রদের বিধান 41 আদেশের 11-2, 15-1, 17-1, 18 বিধির অধীন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ দিলে আপিলকারী দেখেন 41 আদেশের 19 বিধির অধীন আন্ডারলাইন করবেন 30 দিনের মধ্যে তামাদি আইনের 168 অনুচ্ছেদে যথেষ্ট কারণ দেখিয়ে আপিলটি পুনর্গ্রহণ বা পুনরুদ্ধারের আবেদন করতে পারে। তাহলে 19 বিধিতে আবেদন করতেছে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। পুনর্গ্রহণ অথবা কি পুনরুদ্ধার, পুনর্গ্রহণ অথবা পুনরুদ্ধার। তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ সরাসরি রদের বিধান দ্য কোড অফ সিভিল প্রসিজিওর 1908-এর সরাসরি রদের বিধান আন্ডারলাইন করেন। সরাসরি রদ, যে জায়গায় ক কথাটা আছে সে জায়গায় কি হবে? সরাসরি রদের বিধান অর্ডার 41 রুল 19A তে আছে 19 ক। রুল 19A অনুযায়ী বিলম্ব এড়ানো বা বিচার ত্বরান্বিত করার উদ্দেশ্যে সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ প্রদান না করে আদালত সরাসরি আপিল পুনর্গ্রহণ করতে পারে। এজন্য খারিজের তারিখ হতে 30 দিনের মধ্যে এফিডেভিট সহ আবেদন করতে হবে। এই বিধির অধীন সর্বোচ্চ একবার আপিল পুনর্গ্রহণের আবেদন করা যাবে। এক্ষেত্রে একটু কথা লিখতে হবে, এখানে খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। 19 কতে একটু লিখে রাখেন যে আদালত খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। 19 ক। এখন আপনি যদি বলেন স্যার 19 আর 19 কর মধ্যে পার্থক্য কি? আমি কখন 19 আবেদন করব আর আমি কখন 19 কতে আবেদন করব? আমার যদি সাফিসিয়েন্ট কস্ট থাকে, মানে যৌক্তিক কারণ আছে, আমি অসুস্থ ছিলাম, আমি জেলে ছিলাম, আইনজীবী ভুল করছে, এই কারণ থাকলে আমার টাকা পয়সা নাও লাগতে পারে, তখন আমি আবেদন করব 19-এ। আর আমি যদি এই যথেষ্ট কারণ না থাকে সরাসরি টাকা দিয়ে শুরু করতে চাই, খরচ দিয়ে, তাহলে কত? 19 ক। বাট একটা মজার বিষয় দেখেন, তাহলে আপনারা তো সবসময় সবাই এটাই করতেছে, কারণ না দেখাই টাকা দিয়ে দিই, তাইলে তো ভালো হয়। কিন্তু 19 কর সুবিধা আপনি পাবেন কয়বার? একবার। বুঝছেন? তাহলে আপিল খারিজ হলে প্রতিকার 41 আদেশের 19 আর 19 ক। এখন কোনটায় যাবেন আপনার ব্যাপার, বাট 19 কর সুবিধা পাবেন কয়বার? একবার। এখন যদি বলেন স্যার 19 কতে খরচ কত, খরচ এই জায়গা নির্দিষ্ট করে নাই, আদালতের কাছে যেটা কি হয় যৌক্তিক মনে হয়। এছাড়া আপিল খারিজের আদেশের বিরুদ্ধে আপিলকারী উচ্চ আদালতে রিভিশন করতে পারবে, কিন্তু আপিল করতে পারবে না। এছাড়া আপিল যদি খারিজ করে দেয় তাহলে আপিলকারী উচ্চ আদালতে কি করতে পারবে? রিভিশন করতে পারবে, কিন্তু কি করা যাবে না, মানে আপনি ওই ইসের বিরুদ্ধে, ওই আপিল খারিজের বিরুদ্ধে 19 আর 19 কতে না গিয়ে সরাসরি কি করতে পারেন?
উচ্চ আদালতে রিভিশন করতে পারে। তাহলে বলেন, একজন বলেন, এই হোসেন মোল্লা ভাই বলেন, দেখেন আপিল খারিজ করলে কি কি প্রতিকার আছে বলেন। আপিল খারিজ করলে উনি আপিল খারিজ করলে আপিল খারিজ করলে 41 আদেশের 19-এ স্যার 41 আদেশে বলছে কি যে যদি টাকা আমার দিয়ে আমি করি তাহলে এবার দেখছে 41 আদেশের 19 বিধিতে করবে, আর যদি টাকা না দিই তাহলে 19-এর কত একবার করা যাবে। উল্টা হয়ে গেছে নাকি? বলেন বলেন। স্যার এই নাম স্যার, এই যে টাকা এই 41 আদেশের 19-এ আমি আপিলটি সেই পুনরায় আবেদন করতে পারি, আর টাকা ছাড়া। আর তাই সেই 19-এর কথায় আমি টাকা দিয়ে করতে পারবো, তবে একবার অধিক করতে পারবো না। জি, আর আমি 19 আর 19 করতে না গিয়ে সরাসরি যেতে পারি কোথায়? রিভিশন। আচ্ছা, এখন একটা প্যাসের কথা আছে। প্যাসের কথা হলো এই যে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে, একটু পারলে ভালো, না পারলে সমস্যা নাই। দারুন, আসেন, এই আসেন। পড়া হলো 10টায়, আপনি আইসেন 9:50-এ, তাও ভালো, বেটার লেট দেন নেভার। থাক, আসেন। সে মেনুকো দেখেন, আপিল পুনঃগ্রহণের আবেদন প্রত্যাখ্যান হলে প্রতিকার। এখন ভাই আপনি গিয়ে 19 বিধিতে আবেদন করলেন যে আমি অসুস্থ ছিলাম, এই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল শুনানির দিন আসতে পারেন, আমার আপিল খারিজ করছে। কারণ আপনার কথা আদালত বিশ্বাস করে নাই, ওই 19-এর আবেদন কি করে দিছে? নামঞ্জুর করে দিছে। তাহলে দেখেন 19 বিধি যদি নামঞ্জুর হয় 43 আদেশ অনুযায়ী উচ্চ আদালতে বিবিধ আপিল, আর 19 বিধি যদি মঞ্জুর হয় মানে আপনি চাইছেন আপিল খারিজ রদ করে দিছে, এখন সংক্ষুব্ধকে প্রতিবাদী, তাহলে প্রতিবাদীর প্রতিকার রিভিশন। 19-এর আবেদন নামঞ্জুর হইলে আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। 19-এর আবেদন করে কি আপিলকারী যা চাইছে আপিলকারী তা দিয়ে দিছে, তাহলে মঞ্জুর হয়েছে, তাহলে সংক্ষুব্ধকে প্রতিবাদীর প্রতিকার কি? রিভিশন। 19-এর আবেদন করে কি আপিলকারী, সে যা চাইছে তারা তা দেয় নাই, সংক্ষুব্ধকে আপিলকারী, তার প্রতিকার আপিল। হ্যাঁ, 9-এর যেরকম ছিল সেরকম। আর 19-এ মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান দেখেন রিভিশন। এখন আমরা চলে আসি, দেখেন আপিলে একতরফা আদেশ রদের বিধান। 41 আদেশের 17(2) বিধির অধীন আপিল আদালত প্রতিবাদীর অনুপস্থিতির কারণে আপিলটি একতরফা শুনানি করে রায় দিলে সংক্ষুব্ধ প্রতিবাদী 21 বিধির অধীন 30 দিনের মধ্যে তাবাদি আইনে 169 অনুচ্ছেদে যথেষ্ট কারণ দেখিয়ে আপিলটি পুনঃ শুনানির জন্য আবেদন করতে পারে। কিসের আবেদন করবে? পুনঃ শুনানির 21 বিধির অধীন। আবার 21 ক বা 21A বিধির অধীন আপিল সরাসরি পুনঃ শুনানির প্রক্রিয়া বলা আছে। রুল 21 অনুযায়ী প্রতিবাদীর বিরুদ্ধে আপিল একতরফা নিষ্পত্তি হলে একতরফা নিষ্পত্তি 30 দিনের মধ্যে এফিডেভিট সহ পুনঃশুনানির আবেদন করলে আদালত সরাসরি পুনঃশুনানির আবেদন গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আদালত প্রতিবাদীকে অনধিক গোল দিবেন 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। তাহলে 21 কত গেলে কত টাকা? 3000। আর 21-এ গেলে কারণ দেখাইতে হবে। হ্যাঁ, আপনার প্রশ্ন কি? হ্যাঁ, আপত্তি আছে এটা নিয়ে, 17-1 হলো মামলা আপিল খারিজ করলাম, এই জায়গা নিষ্পত্তি কেন? 17-1 তো আছে আপনার আপিল খারিজ, আর 17-2 আছে আপিল একতরফা শুনানি।
আছে। এখন আপনার কথা হলো 17-র এক জায়গা দুই জিনিস দেবে কে? সামনে যখন আপনারা পার্লামেন্টে যাবেন আপনারা চেঞ্জ করে দিয়েন। দেখেন তাহলে আপিল যদি একতরফা শুনানি হয়, প্রথম আপিল পুনঃশুনানির আবেদন করবে প্রতিবাদী 41 সদস্যের 21 অথবা 21 ক। 21 কত খরচ লাগবে? কত? 3000 টাকা। এছাড়া উক্ত একতরফা খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিবাদী উচ্চ আদালতে রিভিশন করতে পারে। এছাড়া উক্ত একতরফা খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিবাদী উচ্চ আদালতে রিভিশন করতে পারে। মানে আমি সরাসরি 21 বা 21 কতে না গিয়ে কি করব? রিভিশন করব। আপনারা করবেন, সমস্যা নাই। মক্কেলের টাকা নিতে থাকবেন, আগে দাও দাও। সমস্যা হলো এখনকার মক্কেলরা উকিল সাহেবের চেয়ে বেশি বোঝে। আচ্ছা আচ্ছা, দেখেন আপিল পুনঃশুনানির আবেদন প্রত্যাখ্যান করলে প্রতিবাদীর প্রতিকার, এই জায়গায় প্রত্যাখ্যান হয়ে গেছে, প্রত্যাখ্যান হবে, খ দেন, খ। তো এই প্রতিকার একই, ওই যে 19 না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। এই জায়গায় 21 না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন, একই। আর 21 ক মঞ্জুর বা না মঞ্জুর যাই হোক না কেন, প্রতিকার কি বলেন? রিভিশন। তাহলে বিষয়টা হলো যে যার 9 আদেশ ভালোভাবে মনে আছে, এটা মনে রাখা কিন্তু সহজ। এই জায়গায় আপিল খারিজ হচ্ছে 11-2, 17-1, আপিলকারী আসে নাই। তারপরে 18-তে খারিজ হচ্ছে, নোটিশ জারি ফি দেয় নাই। 15-তে খারিজ হচ্ছে, হাইকোর্টে আপিল করে তদবির করে নাই। প্রতিকার হচ্ছে প্রথমেই খারিজের বিরুদ্ধে রিভিশন করা যায়, অথবা 19 আর 19-তে যাওয়া যায়। 19 না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। 19 ক মঞ্জুর না মঞ্জুর যাই হোক, রিভিশন শেষ। আর 17-2-তে শুনানির দিন আপিলকারী আসছে, প্রতিবাদী আসে নাই, আপিল একতরফা নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তি হলে আপিল পুনঃশুনানির আবেদন করতে হয় 21 বিধি বা 21 ক বিধিতে। 21-এ সাফিসিয়েন্ট কজ দেখাইতে হয়, আর 21 কতে দেখাইতে হয় টাকা, 3,000 টাকা দিতে হয়। 21-এর আবেদন না মঞ্জুর হলে আপিল, মঞ্জুর হলে রিভিশন। 21 ক মঞ্জুর না মঞ্জুর, রিভিশন। আর 21 কতে না গিয়ে সরাসরি একতরফা শুনানির বিরুদ্ধে আমি রিভিশনে যেতে পারি। এই তো কথা। এখন যারা আমাদের সাথে প্রিলি কোর্সে ছিলেন তাদের কাছে এই জিনিসগুলো সহজ হয়ে যাওয়ার কথা, কিন্তু যারা আমাদের কাছে লিখিত নতুন তাদের কাছে একটু জটিল মনে হচ্ছে। জটিল ঠিক না, আমি কিন্তু আপনাদের যে কোনো জিনিস জীবনেও পড়াই নেই যে এটা যার করে নেন, রিডিং করেছে এলো এই ফাঁকি দিই, কিন্তু জীবনও দেই নাই। আপনারে যতক্ষণ পর্যন্ত না বুঝাইতে পারছি ততক্ষণ পর্যন্ত ছাড়ি নাই, প্রতিটা লাইন বাই লাইন। সো এক্ষেত্রে কোনটা জটিল না, আপনি বাসায় গিয়ে রিডিং পড়বেন, তারপরেও না বুঝলে এই রেকর্ডিং একবার শুনবেন, দেখবেন যে আল্লাহর রহমতে মাথায় গেঁথে গেছে। আর বাসায় সময় পেলেই লিখবেন, প্রচুর লিখতে হবে। লিখিত পরীক্ষার সফল হওয়ার একমাত্র শর্ত হলো লেখা। আমি অনেক পরীক্ষার্থীরে ধরেন 1 মাস আগে পরীক্ষার প্রশ্ন দিতে পারি, যে প্রশ্নে এই প্রশ্নগুলো আসবে, তুমি 7টা লেখবা যাইয়া, তাও সে পাস করবে না, তাও সে পাস করবে না। কেন জানেন? লেখার অভ্যাস নাই, জীবনেও লেখে নাই, কিভাবে লিখতে হবে জানে না। তো এখানে মূল জিনিস হলো লেখা। আপনি এমসিকিউতে জানেন অনেক, কিন্তু মেইন জিনিস কিন্তু লেখা। এই যে যারা আমার নোট বিভিন্ন জায়গা আমারে রাজস্ব ফাঁকি দিয়া বিভিন্ন জন যে ফটোকপি নেছে, আমারের কর ফাঁকি দিয়ে নোট নেছে, নোট ফটোকপি করে নেছে, যে দেশে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর যে নেছে সে যে আমার ফাঁকি দিছে, নোট তো সব জায়গা আছে। এই যে উনি যে কোনো বই তো আমার নোটের চেয়ে ভালো, তাহলে আবার নোট নিচ্ছেন কে? নোট নিয়ে তো লাভ নাই যদি আমি টেকনিক না জানি, যদি আমি এ জায়গা ক্লাস না করলাম, যদি আমি স্যারের কাছে লিখে ভুল ত্রুটি সংশোধন করতে না পারলাম, তাহলে নোট কিন্তু মেইন না। মেইন হচ্ছে এই জায়গায় এসে পড়া আর লেখা। বুঝতে পারছেন? আর আমার কাছে এসে আজ পর্যন্ত যদি কেউ বলে যে স্যার আমি আপনার নোট নেব, কুরিয়ারে নিলে 2000, পিডিএফ নিলে 1000, যদি কেউ বলে স্যার আমার টাকা নাই, বা সরাসরি বলে স্যার টাকা নাই, আমার টাকা লাগবে, নোট লাগবে, তার সব দিতে আমি রাজি।
আমি তো মনে করি দুনিয়াতে আমারে কনভিন্স করা সবচেয়ে সহজ, মানে আমারে এসে যদি কেউ একটা প্রস্তাব দেয় আমি তারে না বলতে পারি না, সে আমারও যদি কেউ ঠকান তাহলে কিন্তু ধরা খাবেন আপনারা। হ্যাঁ এখন আপনি তো কথাই বলেন নাই, প্রস্তাব দিলে একজন আবার বলতেছে প্রস্তাব দিলে যে কোনো প্রস্তাব রাখা যাবে না। এখন এই জায়গায় সেই প্রস্তাবের কথা বলা আছে যেটা বৈধ প্রস্তাব, বুঝতে পারছেন? আপনাদের এই সবার, আপনাদের এই এলএলবি যারা পাস কোর্স, এরা একটা সাবজেক্ট পড়েন নাই, আমরা অনার্সে পড়ছি ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, আইনের ব্যাখ্যা। এই সাবজেক্ট আপনাকে পড়ানো দরকার। এই সাবজেক্ট আইনের ব্যাখ্যা হলো এরকম, বিচারকরা একটা আইন দিয়ে কিভাবে ব্যাখ্যা করবে। একটা মামলার রেফারেন্স এরকম যে ট্রেনে কুকুর জাতীয় প্রাণী নিয়ে ওঠা নিষেধ, সে করছে কি বাঘ একটা নিয়ে উঠছে, তা সে বলছে যে তো লেখা তো কুকুর, আমার হোসেন মোল্লা ভাই ওই জায়গায় লাগছে যে কুকুর লেখা, আমি বাঘ নিয়ে উঠি, ঠিক আছে। এখন পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে যে এই জায়গায় লেখা আছে কি কুকুর জাতীয়। কুকুর জাতীয় মানে কি? হ্যাঁ, কুকুর হচ্ছে সর্বনিম্ন স্তর, এরপর তো হিংস্র আরো আছে, বুঝছেন? আরেকটা মামলা রেফারেন্স বলি শুনেন, লেখা যে রাস্তায় পতিতাবৃত্তি করা যাবে না, রাস্তায় পতিতাবৃত্তি করা যাবে না। এক মহিলা করেছে কি, রাস্তার চেয়ে একটু পাশে কয়েক গজ পাশে এক বিল্ডিং এ দাঁড়ায় ডাকে, আসো আসো। সে বলতেছে যে আমি তো রাস্তায় করি নাই, আমি ডাকছি কোথায়? বিল্ডিং এ। এই জায়গায় ব্যাখ্যা করলো কি, রাস্তা বলতে বোঝানো হচ্ছে কি, রাস্তা মানে যে একেবারে আক্ষরিক করছে যে রাস্তা তা না, রাস্তার আশেপাশে যা আছে সেটাও বোঝাবে, বুঝছেন? এখন আমি বলছি যে আমারে কনভিন্স করা সহজ, দ্যাট ডাজন্ট মিন যে আপনি আমারে আইসা বললেন যা খুশি তাই আমি তো আপনারে করে দিলাম। এই জায়গা বুঝতে হবে, আপনাদের আইনের স্টুডেন্ট, আইনের অনেক ফাঁক ফোকর আছে। আইন, আপনাদের উকিল সাহেবদের কাজ কি জানেন? আপনাদের মানে আমাদের উকিল সাহেবদের কাজ কি? আইনের ওই ব্যাখ্যাটা আদালতের সামনে তুলে ধরা, যে এই জায়গায় এই কথা আছে, এই কথা নাই। এই ধরনের নিম্ন আদালতে আইনের প্র্যাকটিস সেভাবে হয় না। নিম্ন আদালতের প্র্যাকটিস হয় ইওর অনার 5 পিসিয়া হবে, এতদিন জেল হাজতে আছে, জামিন দিতে মর্জি হয়, ঠিক আছে। এই জায়গায় আইনের ব্যাখ্যা ঠিকঠাক ভাবে নাই। আইনের ব্যাখ্যা আমাদের ঠিকঠাক ভাবে কাজে লাগবে হলো হাইকোর্ট ডিভিশনে। বাট আমরা ব্যাখ্যা হোক বা না হোক, আমাদের তো এই জায়গা থেকে জেনে যেতে হবে। আপনি যখন কিছু জানবেন, বিচারক আপনার প্রতি প্লিজড হবে, না এ কিছু জানে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, আগামীকাল সকালে চলে আসেন। আমি চেষ্টা করব একেবারে সকাল 8টা থেকেই শুরু করার। আপনারাও 8টায় এসে আমাদের ফোন দেওয়া শুরু করবেন। আমি উঠি সকাল 8টার আগেই, কিন্তু সমস্যা হয়ে যায় কি, ধরেন আজকে উঠছি 6টার সময়, 6টার সময় উঠে মনে হয়েছে যে আর একটু ঘুমাই, এই ঘুমাইতে গিয়ে 8:20 বেজে গেছে। তো এরপর থেকে আর ঘুমানো যাবে না, সমস্যা নাই। আসেন আগামীকাল, আসেন আগামীকাল সকাল 8টায় পড়া আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর নেক্সট পরীক্ষা কি হবে আমি বলে দিব। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে আমাদের খাতা দেখবেন না? হ্যাঁ খাতা দেখবো, জি ভাই, খাতা আজকেই পেয়ে যাবেন। স্যার পরবর্তী পরীক্ষা স্যার বলে দেবো আগামীকাল, বলে দেবো আগামীকাল। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।